গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের স্মরণে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আপনারা এখানে আহত কয়জন আছে? এখানে সব চোর বাটপাট দিয়ে বেরিয়ে রয়েছেন, একটাও আন্দোলনের মধ্যে কোনো কিছু ছিল না। তাদেরকে দিয়ে আপনি এখানে কি করতেছেন? দোয়া মাহফিল করেন কিভাবে? আমরা বলি মেম্বার হয়ে দেখাও, ঠিক আছে মেম্বার ইলেকশন করবো, হবো না লেখে রাখেন। আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে, 3 বছরের বেশি বিএনপির ক্ষমতা থাকার সম্ভাবনা খুব কম। ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। ধর্মের নামে সরওয়ার্দী উত্থানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, ইসলাম প্রচার করেন। আমার বাধা নাই, যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাসী। কিন্তু দেশের চলমান রাজনীতিকে এই অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন, এটা কিন্তু ওলামা দল বরদাস্ত করবে। এই দেশে এখন সবাই অনিরাপদ। হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ, হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ এই দেশে এখন সবাই অনিরাপদ, কারো মানিজ্যতের কোনো গ্যারান্টি নাই। সম্পর্ক বদলে গেল মাত্র একটি চোখের পলকে, এক পলকে সম্পর্ক বদলে গেল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম বাংলাদেশে 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করলেন, তখন বাংলাদেশের 7% মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। 7% মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে ওনার মতো একটা মানুষ হাল ধরেছেন, এখন দেশটা এগিয়ে যাবে। এবং ওই সময় যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো নেতা বা অন্য কোনো মানুষ বলেন, যেই বলেন বাংলাদেশে যেই আছে, যদি এই ক্ষমতাটা দখল করতো, তাহলে হয়তোবা আজকে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো। ভাইরে ভাই, বুকের পাটা আছে বলতে হবে, তাই না? ভিডিও শুরুতে দেখছেন এবং তার কিছু বক্তব্য আপনারা শুনেছেন। হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে হুঙ্কার দিচ্ছেন, তাতে বোঝাই যায় যে তার বুকের পাটা আছে। দর্শক, আসলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির একজন টপ লেভেলের নেতা জয়নুল আবদিন ফারুক কিছুদিন আগে, 2-3 দিন আগে, অর্থাৎ 28শে জুন সরওয়ার্দী উদ্যানে চরমোনাইয়ের পক্ষ থেকে যে একটা বিশাল একটা আয়োজন করা হয়েছিল, সেখানে বিএনপি ব্যতীত সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর এই বিষয়টি নিয়ে বিএনপির সহ্য হচ্ছে মনে হচ্ছেন? না, সহ্য হচ্ছে না। তারা একের পর এক মনে করেন যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, বিএনপির আরো একজন নেতা ফজলুর রহমান বাবু, সবাই ফজলা পাগলা বলেও জানে, বিএনপির নেতারাই তাকে এরকম গালি দিয়ে থাকে। তো শেখ মুজিবুর রহমানের টানে তিনি কিছু বক্তব্য দিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। তো আসলে বলবো যে আজকের ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তারপরে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে ভিডিও লাস্ট মুহূর্তে গিয়ে সবগুলো ভিডিও দেখার পরে কি জানলেন, কি বুঝলেন, এগুলো বোঝা জানার পরে তারপরে আপনাদের মতামত জানাবেন, ঠিক আছে? তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সরাসরি আমরা মূল নিউজে চলে যাই। গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের স্মরণে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আপনারা এখানে আহত কয়জন আছে? এখানে সব চোর বাটপাট দিয়ে বেরিয়ে রয়েছেন, একটাও আন্দোলনের মধ্যে কোনো কিছু ছিল না। তাদেরকে দিয়ে আপনি এখানে কি করতেছেন? দোয়া মাহফিল করেন কিভাবে? আন্দোলনের যে এই যে এখনো পুলিশ দাগ রয়েছে, আপনি তাদের আমাদেরকে বাদ দিয়ে এই কলের কি 2 দিনও কোনো জায়গায় আন্দোলনের কোনো ভূমিকা রাখতে পারবেন না। এদের কাহিনী কি করতেছেন কেন? আপনার আন্দোলনের স্টেক হোল্ডার কারা ছিল? এরাই 2-3 জন আন্দোলনের স্টেক হোল্ডার ছিল আপনাদের। যত দেশের শহর বাটপাট একটা গ্রুপে নিয়ে আপনি আন্দোলন করতেন। আন্দোলনের মধ্যে যে সমন্বয় গ্রুপ ছিল, তাদের কানে কইছেন আপনি। এর শুধুমাত্র 2-3 জন নিয়ে বসে বসে করতেছেন। আপনি কাদেরকে নিয়ে এসে আর কি করতেছেন? আপনি একটা গ্রুপে নিয়ে তুমি তোমার সাথে কথা পরে বলছি, তুমি বসো। এনে কাদেরকে নিয়ে আপনি করতেছেন? আপনার এই যে আপনি এখানে রাত একটাকে বললেন যে আমরা কোনো বৈষম্য, তুমি এখানে করো, তুমি আগে কথা কম করো, তোমার সাথে কথা বলছো, তুমি কথা বলো না। আমি তোমার মধ্যে এখানে কি বলতেছিলাম? তুমি আমাদের এই আন্দোলনে বড় স্টেক হোল্ডার, তুমি কি আন্দোলনের এখানে যারা খুলনার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আন্দোলনের এই খুলনাইতে একজন আহত হয়েছে, এই খুলনাইতে একজন আহত হয়েছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন, এই খুলনাইতে একজন আহত হয়েছে। এই আন্দোলন কিছু আমার করেছে, আমার
পরিবেশ নষ্ট করে সম্পর্ক বদলে গেল মাত্র একটি চোখের পলকে, এক পলকে সম্পর্ক বদলে গেল। দর্শক, বাংলাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ জনাব নুরুল হক নূর মুহূর্তের মধ্যেই বিএনপি ছেড়ে জামাত ইসলামীর কাছে, জামাত ইসলামীর সাথে মিটিং করেছেন ভিপি নূর, তার দল গণ অধিকার পরিষদ, ফরমাল মিটিং, এবং জামাত ইসলামীর সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছেন। সহজভাবে যদি বলি, বিএনপি বিরোধী তার নানান পয়েন্টে ভিপি নূর জামাত একমত, পিআর পদ্ধতিতে ভিপি নূর জামাত একমত, এমনকি প্রয়োজনে গণ অধিকার পরিষদ জামাত জোট হতে পারে, অথবা ইসলামপন্থীদের যে বৃহত্তর জোট জামাত ইসলাম করতে যাচ্ছে সেখানে ভিপি নূরের দল জামাত চরমনায়ের পক্ষে থাকতে পারে, সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, মোটামুটি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের একটা মত বিনিময় সভাকে কেন্দ্র করে, এবং এমনকি জামাত ইসলামের বক্তব্য নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। তো দর্শক, এমনকি জামাত সংবাদ মাধ্যমে তাদের বক্তব্যের সংশোধনী দিয়েছে, এত কিছু আবার অনেকে টের পান নাই, বিষয়টা বিশ্লেষণ করছে। এবং আমার প্রশ্ন থাকবে, এই যে ভিপি নূর এই কিছুদিন আগে বিএনপির লেজধরা কমিটির সাথে বৈঠক করেছে, এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী পাশে দাঁড়িয়ে জোর গলা বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এখন ডিসেম্বরে নির্বাচন, ভিপি নূর তো দূরের কথা, বিএনপি তো নাকে কদ দিয়ে ডিসেম্বরের নির্বাচন থেকে ফিরে এসেছে, এটা এক। দ্বিতীয় হচ্ছে দর্শক, এই যে ভিপি নূরকে অনেকে জুনিয়র এরশাদ বলে, সকালে এক কথা বিকেলে এক কথা। এখন জামাতের কাছে এসেছে, জামাতের সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেছে, পিআর পদ্ধতি সহ প্রয়োজনে জোট বা বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে একমত। তো বিভিন্নকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় বা আদৌ বিশ্বাস করা যায় কিনা, এটা আপনারা মন্তব্য করে জানাবেন। আপনার দর্শক জনগণ মন্তব্য করবেন যে ভিপি নূরকে যেখানে মানুষ জুনিয়র এরশাদ বলছে, আবার কিছুদিন আগে বিএনপির পক্ষে ভাড়া খেটেছে, এখন জামাতের সাথে এসেছে, বিশ্বাস করা যায় কিনা, এই প্রশ্নটা প্রথমে মীমাংসা করবো। এখন আমি বলবো যে জামাতের পার্সপেক্টিভে জামাতের কাছে আসলে পুরোপুরি বিশ্বাস করা দরকার নেই, আসলে ওয়েলকাম, না গেলে যাও। অর্থাৎ ভিপি নূর জামাতের কাছে এসেছে, বৈঠক করেছে, ইটস গুড, এখানে সন্দেহের কিছু নেই। অর্থাৎ দর্শক, এই জায়গাটা বলতে চাই, নুরুল হক নূর যা করেছে, বিএনপি ছেড়ে এক পলকে জামাতের কাছে এসে জামাতের সাথে একমত হচ্ছে, বিএনপি বিরোধী প্ল্যাটফর্মে গিয়ে জানাময় বক্তব্য দিচ্ছে, যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনার সমাবেশে গিয়েছিল, এই বিষয়গুলো ওভারঅল গুড। আবার যদি বিএনপির সাথে যায় তারপরে গুড। ক্ষতি যদি হয়ে থাকে সেটা ভিপি নূরের ক্ষতি, জামাতের কিংবা চরমনের কোনো ক্ষতি নেই। তাদের কাছে কয়েক ঘন্টার জন্য আসলেও জামাত চরমনের লাভ, 5 ঘন্টা পর আবার চলে গেলে ক্ষতিটা ভিপি নূরের, জামাতের কিছু না। কিন্তু দর্শক, এখন রাজনীতিতে বিএনপি বিরোধী একটা ট্রেন্ডিং চলছে, ট্রেন্ড, বিএনপি বিরোধিতা, বিএনপি বিরোধী জোটে যাওয়া, দিস ইজ ট্রেন্ড। তো এই জায়গাটায় আমরা মনে করি যে ভিপি নূর বিএনপির পক্ষ ত্যাগ করে জামাতের বলয় এসেছে, ইজ ভেরি গুড। আমি আগেই বলেছিলাম কয়েকটা আলোচনা, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে বিএনপির উচিত, ভিপি নূরের উচিত বিএনপি ছেড়ে জামাত চরমনায় বলয়ে আসা, ক্লিয়ারলি বলেছিলাম, সেটা করেছে। এর মানে আমাদের পরামর্শ আকারে গ্রহণ করুক, আর তাদের নিজেদের বোধোদয় থেকে হোক, ভালো কিছু ঘটেছে। আর ভিপি নূরকে আমি অলওয়েজ মূল্যায়ন করি, আবারও বলতে চাই সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা। দর্শক, অনেকে বলেন যে 15 বছর বা 16 বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা 24-এর গণবিপ্লব, না, 24-এর গণবিপ্লব বিএনপি জামাতের 15 বছর আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু হয়নি, এটা ফাও কথা, জামাত বললেও আমি বিশ্বাস করি না। 24-এর গণবিপ্লবের রুট হচ্ছে 18 সালে ভিপি নূরদের কোটা সংস্কার আন্দোলন এবং ভিপি নূরের ভিপি হওয়া। তারপরে ভিপি নূর ক্যাম্পাসে কিছু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পরিকল্পনা শেষ পর্যন্ত গণবিপ্লব বা গণঅভ্যুত্থান। অতএব দর্শক, আমাদের এই মহান বিপ্লবের পিছনে আছে ভিপি নূর, সরাসরি 24-এও ছিল বা 24-এর ভিত্তিপ্রস্তর 18 হয়েছে ভিপি নূর হাত ধরে। অতএব ভিপি নূর বিএনপি ছেড়ে জামাত বলে আসলেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এটা 1 জুলাইয়ের খবর, সন্ধ্যা 7:30 বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এখানে একটা বিষয় যে ভিপি নূর জামাতের কাছে এসেছে, জামাত কিন্তু ভিপি নূরের কাছে যায়নি। জামাত কোনো পক্ষ ত্যাগ করে গণ অধিকার পরিষদে আলোচনায় বসেনি, ভিপি নূর তার পক্ষ ত্যাগ করে, মানে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত ইসলামীর সাথে এসেছে, এটা জনগণকে বুঝতে হবে। সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামাত ইসলামী নায়েব আমির ও সাবেক সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সবাই আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে। মানে এটা একটা মৌলিক ঐকমত্য। এছাড়া স্থানীয় ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান দাবি জানানো হয়েছে। যদি নির্বাচন আগে এইসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে একমত পোষণ করে সব দলকে সঙ্গে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে এইসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। এখন খুব সহজ যে এই এরকম নির্বাচন বিএনপি মানতে চাইবে না, সেই জায়গা থেকে
জামাত ভিপিনুর চরমনায় মিলে জোরালো আন্দোলন করবে সামনে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাত ইসলামী ও গণঅধিকার পরিষদের আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দলসমূহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক তার সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এখানে একটা প্রশ্নে আবার জামাত ইসলামী সংশোধনী দিয়েছে, এটা একটু আপনাদের শোনাতে চাই, কারণ জোট গঠনে একমত এটা বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে, কিন্তু বিষয়টা একদম ওইভাবে নয়। জামাত ইসলামী সংশোধনী প্রেস রিলিজ, 1 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় সবার সংবাদ মাধ্যম প্রেরিত নিউজের এক জায়গায় বলা হয়েছে যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ইসলামী গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দল সহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মূলত এটি হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলসমূহকে নিয়ে আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে গণঅধিকার পরিষদ ও জামাত ইসলামের মধ্যে আলোচনা হয়েছে। একমত হয়েছে এটা না, আলোচনা হয়েছে। আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম বাংলাদেশে 8ই আগস্ট ক্ষমতা গ্রহণ করলেন, তখন বাংলাদেশের 7% মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। 7% মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে ওনার মতো একটা মানুষ হাল ধরেছেন, এখন দেশটা এগিয়ে যাবে। এবং ওই সময় যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো নেতা বা অন্য কোনো মানুষ বলেন, যেই বলেন বাংলাদেশে যেই আছে, যদি এই ক্ষমতাটা দখল করতো, তাহলে হয়তোবা আজকে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো। যখন সমস্ত জনগণ প্রফেসর ইউনূসকে সাধুবাদ জানাচ্ছে, তার পক্ষে কথা বলছে, তখন কিছু ইউটিউবার, ওই যে দালাল যেগুলোকে আমি বলি, এইরকম 4-5টা আছে, আপনারা চিনেন, এরা কিন্তু তখন থেকে শুরু করছে। কারণ তাদের জ্বালা একটাই, তারা থাক, এই দালালগুলা তখন থেকে চিল্লাচিল্লি শুরু করছে। তখন একটু কম ছিল, দিন দিন বাড়ছে। এখন যেটা বলছে সেটা হলো ইউনূস কী করলো, এই 10 মাসে ইউনূস কী করলো। ইউনূসের কোনো ভালো কাজ, ইউনূসের কোনো সাফল্য ওরা কখনো আপনাদের কাছে তুলে ধরে না বা তুলে ধরবেও না। ওদের একটাই কথা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস টোটালি ফেল। উনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। উনি কেন পদত্যাগ করেন না, এবং এমনও কথা অনেকে বলেছেন ওনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হবে, উনি পালাবার পথ পাবেন না, উনি কোথায় যাবেন, হাসিনা তো ইন্ডিয়াতে গেছে, ইউনূস সাহেব কোথায় যাবেন, এই ধরনের কথাও বলেছেন। এবং আপনারা মার্ক করেছেন বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাক্যগুলোর বিপরীতে কোনোরকম টু শব্দটি করেনি, এবং যে যারা তার সম্পর্কে বদনাম করছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে না, যদি উনি নেবেন না আগেই বলেছেন, কারণ সেই আইসিটি একটা তো অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেও উনি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তবে হ্যাঁ, ওই যে সাব্বির নামে একটি ছেলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা দিয়ে আবার সেই এই 5 নেতা, মানে 5 জন পচা ইউটিউবার বলবো না, কি হ্যাঁ কী বলবো, 5 জন ইউটিউবের পান্ডা, এই 5 পঞ্চপাণ্ডব, ইউটিউবের পঞ্চপাণ্ডব বলি, হ্যাঁ পঞ্চপাণ্ডব, এরা ইউটিউবের পঞ্চপাণ্ডব। এই ইউটিউবের পঞ্চপাণ্ডবরা ঝাঁপিয়ে বললো, হ্যাঁ আপনারা তো বলছিলেন আপনারা কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেবেন না, তাহলে কেন সাব্বিরকে অ্যারেস্ট করা হলো। আপনারা কেউ ভিতরের খবর নিলেন না, না নিয়ে সমস্ত দোষটা এই সরকারের এগেস্টে দিয়ে দিলেন। যাক, এত কিছুর পরেও ইউনূস সাহেব কিন্তু প্রথম থেকেই আমরা বুঝে এসেছি উনি হার মানবেন না। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস হার মানবে না। উনি যে প্ল্যান করে ওই চেয়ারটাতে বসেছেন সেটা সাকসেস করে তারপরে উনি ওখান থেকে নামবেন। আপনারা যেভাবে বলেন, আপনারা যদি এক এক করে ওনার কর্মকাণ্ডগুলো দেখেন, তাহলে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন যে উনি হারবার পাত্র নন, উনি হারবেন না, উনি কখনো হারেননি, এবারও হারবেন না। উনি নিজে জিতবেন এবং আমাদের 18 কোটি মানুষকে জিতিয়ে যাবেন। আমরা জানি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পছন্দ করেন না। কারণ যারা কোনো দল করেন, যে যদি কেউ বিএনপি করেন তাহলে উনি হয়তো পছন্দ করেন না, আগে তো করতেনই না, এখন হয়তো টুকটাক করেন। যারা আওয়ামী লীগ করতেন তারা তো কেউ পছন্দ করেনি, এরকম আরও অনেক পার্সেন্টেজ আছে যারা ইউনূস সাহেবকে পছন্দ করে না। কিন্তু এর বাইরে বাংলাদেশের যেগুলো সাধারণ মানুষ আছে, যতজন সাধারণ মানুষ আছে যারা কোনো দল করে না, যারা শান্তি চায়, যারা দেশকে ভালোবাসে, যারা কোনো ঝামেলার মধ্যে নেই, তারা কিন্তু চায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হার না মানুক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় নিয়ে যাক, তাই নয় কি চায়। দেখুন, উনি যে হার মানবে না, আমি 2-1টা এক্সাম্পল দিই। নাম্বার 1, আপনারা জানেন এই জামাতে ইসলামের সাথে ইসলামী ঐক্যর অন্যান্য যে দলগুলো আছেন তাদের সাথে একটা মতের অনৈক্য ছিল, তারা এক ছিল না। আমরা অনেক ধরনের ব্লগে দেখেছি, চরমনায় পীর সাহেবের পক্ষ থেকে জামাত সম্পর্কে বহু আজে বাজে কথা বলা হয়েছে, জামাতও বলেছে, পাল্টাপাল্টি আক্রমণ করেছে তারা সারা জীবন, এবং এই ইসলামী দলগুলোকে কেউ এক করতে পারেনি, তারা সবাই আলাদা, সবাই যার যার মতো আছে। ইউনূস সাহেব এগুলোকে এক করে দিছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ইউনূস সাহেব কী করে করলো? জি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এটা ইউনূস স্যারের কাজ। ইউনূস স্যারই দায়িত্ব নিয়ে তাদেরকে এক করে দিয়েছে, একটা শক্তিকে দাঁড় করিয়েছে।
আরেকটা যে মহাশক্তি, তার সাথে ইউনূস সাহেবের একটা সম্পর্ক হয়ে গেছে, আপনারা জানেন লন্ডন আলোচনার পর। এগুলো সব তার প্ল্যান। এই প্ল্যানগুলোতে কোনো কূটনীতি নেই, কোনো রকম কূট ইচ্ছা নেই। এই প্ল্যানগুলো উনি করেছে একটা সৎ ইচ্ছার জন্য, একটা ভালো ইচ্ছাকে বহিঃপ্রকাশ করবার জন্য। উনি অ্যাকচুয়ালি এমন একটা নির্বাচন দেন যা শুধু বিগত 16 বছরের নির্বাচন নয়, 54 বছরে বাংলাদেশে এমন নির্বাচন হয়নি। উনি এই নামটা করে যেতে চান। ওনার কিন্তু পাওয়ার আর কিচ্ছু নেই ভাইরা, বিশ্বাস করেন। উনি অনেক কিছু পেয়েছেন। অনেকে যারা বলেন উনি এইটা করেছেন, টাকা ক্ষমা করিয়েছেন, আরে ভাই উনি টাকা দিয়ে কী করবেন বলেন? ওনাকে আল্লাহ তাআলা যা দিয়েছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। উনি কাকে দিবেন? ওনার মেয়ে একটা আমেরিকায় থাকে, আরেকটি মেয়ে এখানে আছে, কত লাগে তার যে গ্রামীণ ব্যাংকের তার যে বেতন, তার যে জমানোর টাকা, সে যে বিভিন্ন জায়গায় সেমিনার করে যে টাকা পায়, এগুলো কোথায়? এগুলো নিশ্চয়ই তার কাছে আছে। উনি যা করছেন, আপনারা যারা বলেন গ্রামীণ ব্যাংক থেকে সব ক্ষমা করিয়ে দিয়েছেন, এই ক্ষমাটা কিন্তু উনি নিজের জন্য করেননি, এটা করিয়েছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য, লাভবান হয়েছে তারা। তো ওনার সম্পর্কে আপনারা যেভাবেই বলেন, উনি কিন্তু কোনো কথাই বলেন না। আপনারা মার্ক করে দেখেছেন বন্ধুরা, উনি কিন্তু কোনো উচ্চবাচ্য করেন না, উনি ওনার কর্মটি করেই যাচ্ছেন। এবং আমি আবারও বলছি, ইউনূস স্যার হার মানবে না। আপনারা অনেকেই বলছেন উনি প্রেসিডেন্ট হয়ে থাকবেন, অনেকেই বলছেন উনি চলে যাবেন, উনি থাকবেন না। মাঝে মধ্যে ওই পঞ্চপাণ্ডবের ভিডিও দেখলে মনে হয় উনি বোধহয় কাল রাতেই ভেঙে যাবেন। ওই পঞ্চপাণ্ডবরা তো ঘুম থেকে উঠেই ইউনূস সাহেবের কী করে বদনাম করবে, ইউনূস সাহেব কেন এইটা করলো না, কেন আসিফকে এখনও বিচার করলো না। কালকে একটা ব্লগে দেখলাম আসিফের ব্যাপারে নাকি ইউনূস স্যার খুব বিরক্ত। ওনাকে বলছে আসিফের প্রতি উনি খুব বিরক্ত। একটা কথা মনে রাখবেন, ইউনূস সাহেব যা কিছু করে ধীরে ধীরে করে, অন দ্য স্পট কোনো কিছু করে না। ইউনূস সাহেব যদি বিরক্ত হয়ে থাকে সেটার ব্যবস্থা উনি নেবেন, যদি উনি বিরক্ত হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। এই যে আমাদের যে উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা এত কথা বলি, আমরা বলি সেই পঞ্চপাণ্ডবরা এত কথা বলে আনফিট। আরে ভাই, এরা আনফিট, এরা চোর তো না। যে দর্শকটি দেখছেন, উনি বুকে হাত দিয়ে বলুন ওরা কি কোনো টাকা চুরি করেছে? ওরা কি চোর? এই যে অন্যান্য যে ডিপার্টমেন্টে যারা উপদেষ্টা আছে তারা কি চুরি করছে? না। তারা কি টাকা পাচার করছে? না। যদি তাই করতো তাহলে দেশের রিজার্ভ বাড়তো না। মিলিয়ন মিলিয়ন ডলার পরিশোধ করেও বিভিন্ন সংস্থার কাছে এখনও $31.6 বিলিয়ন রিজার্ভ থাকতো না। আমরা তো একটা জিনিস মানতে হবে যে ওনার আমলে টাকা চুরি হয় না, ওনার আমলে টাকা পাচার হয়নি। সুতরাং টাকা আমাদের আছে, টাকা আমাদের থাকবে, এই সবগুলো উনি রেখে যাবেন। শেষাবধি উনি দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে মানুষ বলবে, হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো কাজ করে গেছে, এবং ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটাই উনি চায়। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।